ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে ভারতীয় দল লজ্জাজনক হার হারে। মাত্র 30 রানে হেরে যায় ভারতীয় দল। 124 রানের টার্গেট তুলতে পারে না, 94 রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। আমি কোনটা বলবো, যে 94 রানে অল আউট হয়ে যায়, না 124 রান করতে পারে না, না পরাজিত হয় 30 রানে? কোনটা আমি বলবো? যেটাই আমি বলি সেটাই আমার খারাপ লাগছে আর কি। ভারতীয় দল একদম লজ্জাজনক হার হারে। এখন মোদ্দা কথা হচ্ছে সেকেন্ড টেস্টে ভারতীয় দল কামব্যাক করবে কিভাবে। নমস্কার, আমি প্রিন্স ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। প্রথমত প্রথম টেস্টটি ইডেন গার্ডেনে হয়েছিল। তো আমাদের কোচ সাহেব গৌতম গম্ভীর বলেছিলেন যে প্রথম টেস্টের পিচ আমরা স্পিনিং পিচ বানিয়েছিল স্পিনিং পিচ। কিন্তু স্পিনিং পিচে 4টে স্পিনার খেলানো কিন্তু একটা বোকামো। যখন তুমি জানো একটা বোলিং পিচ, তাহলে তুমি এক্সট্রা ব্যাটসম্যান কেন খেলাওনি? সেখানে তারা 4টে স্পিনার খেলায় এবং তাদের জালে তারা নিজেই ফেসে যায়। স্পিন খেলতেই পারে না ভারতীয় ব্যাটসম্যান এবং 94 রানে অল আউট হয়ে যায় ভারতীয় ব্যাটসম্যান। একে তো আমরা টসও হারি, এখন নতুন নিয়ম হয়েছে আমরা টসও হারছি, ম্যাচও হারছি। এবারে মোদ্দা কথা হচ্ছে সেকেন্ড টেস্টে আমরা জিতবো কীভাবে। সেকেন্ড টেস্টে তো শুভমান গিল ফিট নেই। শুভমান গিল প্রথম টেস্টে সুইপ মারতে গিয়ে তার ঘাড়ে একটা চোট লাগে, কলকাতার আইসিইউতে তিনি ভর্তি থাকেন কিছুদিন। তারপরে এখন তার মোদ্দা কথা অবস্থা রয়েছে একটু সামান্য গম্ভীর, বাট আমার যতটুকু মনে হচ্ছে শুভমান গিল এখন ভালো আছে, যতটুকু নিউজ আসছে। কিন্তু শুভমান গিল কি সেকেন্ড টেস্টে জায়গা পাবে? দেখুন, সেকেন্ড টেস্ট আগামীকাল থেকে শুরু হতে চলেছে। শুভমান গিল এই মুহূর্তে একটু ফিট হয়েছে, তবে আমার মতে শুভমান গিলকে রেস্ট দেওয়া উচিত। যতটুকুই বলো যে শুভমান গিল তো ক্যাপ্টেন আর এটা নকআউট ম্যাচ, তো শুভমান গিলকে খেলানোই উচিত। কিন্তু তুমি যদি দেখতে চাও T20 ওয়ার্ল্ড কাপ সামনে আসছে, তো তুমি যদি ওপেনার হিসেবে যদি শুভমান গিলকে দেখতে চাও, অ্যাজ এ কোচকে আমি বলছি, যদি শুভমান গিলকে যদি দেখতে চাও তাহলে তুমি তাকে রেস্ট দাও। আদারওয়াইজ শুভমান গিলকে পুরোপুরি 3টে ফরম্যাটই খেলানো হচ্ছে। যেদিকে KL রাহুল মাত্র 2টো ফরম্যাট খেলছে, যেখানে জয়সওয়াল একটা ফরম্যাট খেলছে, যেখানে ঋষভ পান্ত একটা ফরম্যাট খেলছে, যেখানে রোহিত শর্মা একটা ফরম্যাট খেলছে, যেখানে বিরাট কোহলি একটা ফরম্যাট খেলছে, যেখানে বুমরা 2টো ফরম্যাট খেলছে, যেখানে আকসার এখন 3টে ফরম্যাটই খেলছে। তাহলে গিল কি ভুল করেছে? গিল কি এলিয়েন যে সে 3টে ফরম্যাটই খেলবে? তাকে T20 টিমে ওপেনিং করানো হচ্ছে, কোনো মানেই হয় না। যেখানে তাকে রেস্ট দিয়ে জয়সওয়ালকে ট্রাই করতে পারে, কিংবা ঋতুরাজ গায়কোয়াড়কে ট্রাই করতে পারে। ওয়ানডে টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা, তিনি ওয়ার্ল্ড কাপে পরপর 10টা ম্যাচ জিতে ফাইনালটা হেরে গেল, তাকে ক্যাপ্টেন থেকে সরানো হলো। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, তাও ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হলো, ক্যাপ্টেন বানিয়ে দিল শুভমান গিলকে। ঠিক আছে, নয় ফিউচার ভাবছে, সেটা একটা আলাদা ব্যাপার। ইন্ডিয়ার টেস্ট টিমে ঋষভ পান্ত ক্যাপ্টেন্সি পাওয়ার যোগ্য, তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো না, সেখানেও শুভমান গিলকে দেওয়া হলো। শুভমান গিলকে এখন 3টে ফরম্যাটে খেলানো হচ্ছে, তাকে রেস্ট দেওয়া হচ্ছে না, যার জন্য তার ঘাড়ে একটু চোট লাগাতে তার রিকভারি ঠিকঠাক মতো হয়নি। তিনি কলকাতার আইসিইউতে ভর্তি ছিলেন। এবারে কথা হচ্ছে ইন্ডিয়া টিম এখন কোন সম্ভাব্য একাদশ বা প্লেইং 11 নিয়ে খেললে সাউথ আফ্রিকাকে হারাতে পারে। যতটুকু খবর আসছে, আগামীকাল ভারতীয় দল জয়সওয়াল এবং KL রাহুলকে দিয়ে ওপেনিং করাবে, নাম্বার 3-এ সুন্দরকেই খেলাবে, নাম্বার 4-এ যদি গিল থাকে তাহলে গিল, আর যদি না থাকে তাহলে সাই সুদর্শন। অনেকে বলছে ঋতুরাজ গায়কোয়াড়কে চান্স দেওয়া উচিত, বাট আমার মতে ঋতুরাজ গায়কোয়াড়কে এখনও চান্স ঠিকঠাক মতো দেওয়া উচিত নয়। সাই সুদর্শন আছেন, যদিও নীতিশ কুমার রেড্ডি ফিরে আসছে সেকেন্ড টেস্টে, বলে দিই। নাম্বার 5-এ ঋষভ পান্ত, নাম্বার 6 ধ্রুব জুরেল। অবশ্যই ঋষভ পান্তকে ক্যাপ্টেন্সি করবে ঋষভ পান্ত। নাম্বার 5-এ ঋষভ পান্ত বললাম, নাম্বার 6 ধ্রুব জুরেল, নাম্বার 7-এ রবীন্দ্র জাডেজা, নাম্বার 8-এ অক্ষর পটেল। এবারে হচ্ছে নাম্বার 9 যেটা কুলদীপ খেলেছিল, কুলদীপকে রেস্ট দেওয়া হবে এবং আকাশদীপকে খেলানো হতে পারে এমনটা মনে হচ্ছে, যেহেতু বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ একটু লাল মাটির, সুতরাং ওখানে একটু বাউন্স পাওয়া যাবে, একটু ফাস্ট বলারদের জন্য অনুকূল। তাই আমার মধ্যানুসারে 4টে স্পিনার খেলানোর কোনো দরকারই হয় না, 3টে স্পিনার 3টে ফাস্ট বলার খেলানো উচিত। তাহলে আকাশদীপকে কুলদীপ যাদবের জায়গায় খেলাতে পারে, আর হচ্ছে মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরা, সেক্ষেত্রে তো কোনো কথাই হয় না। তো এই হতে পারে সম্ভাব্য একাদশ আগামীকাল যে টেস্টটি হবে। আর একটা কথা, এই যে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, সেখানে আধা ঘন্টা আগে খেলা শুরু হবে, সেখানে পাহাড়ি অঞ্চল যেহেতু একটু হাওয়াও থাকবে, সুতরাং সেখানে ফাস্ট বলারদের জন্য একটু এক্সট্রা অনুকূল থাকবে ফাস্ট বলারদের জন্য।
সেক্ষেত্রে বুমরা, সিরাজ এবং আকাশদীপ তিনজনেই খেলতে পারে। অপরদিকে কাগিসো রাবাডাও ফিরে আসতে পারে সাউথ আফ্রিকান টিমে। কিন্তু কথা হচ্ছে আমরা টেম্বা বাবুমাকে নিয়ে, যে তিনি তো এখন একটা টেস্টও হারিনি, অস্ট্রেলিয়াকে নকআউট পাঞ্চ করেছেন। এখন তাকে আমরা কিভাবে নকআউট পাঞ্চ করে ঢের করব, কিভাবে ভারত এই রেকর্ডটা ভাঙবে টেম্বা বাবুমার। সুতরাং ওই 4টে স্পিনার খেলানোর কোনো দরকারই হয় না ভাই। এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে যাও, 3টে স্পিনার, 3টে ফাস্ট বলার, একদম ব্যালেন্স করে নিয়ে যাও। আর ক্যাপ্টেন যদি থাকে ক্যাপ্টেনকে নিয়ে আসো, মানে শুভমান গিলকে। যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না, তাকে চাপ দেওয়ার কোনো দরকার নেই। যদি T20 ওয়ার্ল্ড কাপ আসছে, যদি ওপেনিং তাকে করাতেই হয় তাহলে করিও। নেক্সট হচ্ছে এই টেম্বা বাবুমা, ডনকে কিভাবে আটকানো যাবে ভাই। প্রথম কথা হচ্ছে ডনকে আটকাতে হলে ভাই প্রথমে টস যেত ভাই। এই পিচে টসটা খুব ফ্যাক্টর করবে। টস যেত, ব্যাটিং নাও, 2 দিন ভালো করে ব্যাট করে নাও, স্পিন আবারও আসবে এই পিচে। 3 দিনের পর থেকে স্পিন ঘোরা শুরু হবে, স্পিনের খেলা শুরু হবে। অর্থাৎ ভারতীয় দল যদি টস জেতে, আমি বলেছিলাম চেস করা কিন্তু খুব কঠিন হবে। ভারত দল টসটা হারলো, টেস্টটাও হারলো। এই ম্যাচে টেস্টে টসটা যেত আর ম্যাচটাও যেত, আর ড্র করো। আর একটা হারলে, এটা হারলে কিন্তু সাউথ আফ্রিকার কাছে ঘরের মাঠে সিরিজ হেরে যাবে। আর যতটুকু খবর আসছে যে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং পিচ তৈরি হচ্ছে না, ভারতীয় দল বোলিং পিচই তৈরি করবে। ব্যাটিং পিচ যদি তৈরি করে তাহলে ড্র হয়ে গেলে তো মানে ভারতই সিরিজ হেরে যাবে। তাই এখন তাদের ডু অর ডাই সিচুয়েশন, তারা ভেবেছে তারা বোলিং পিচই তৈরি করবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই টেস্ট নিয়ে যাবতীয় তথ্য বললাম। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। ভারত আশা করব যেহেতু ভালো দল কামব্যাক করবে এবং সাউথ আফ্রিকাকে হারাবে, এটা আশা করব। তো ভাই প্রথম কথা হচ্ছে টস যেত, টস জিতে ব্যাটিং নাও। প্রথম 2 দিন ব্যাটিং করো, তারপরে সাউথ আফ্রিকান ব্যাটসম্যানদের হেলমেট ফাটিয়ে তাদেরকে এবারে গুয়াহাটির ICUতে ভর্তি করে দাও। এটা হচ্ছে আমার কথা। তাই যাই হোক, আজকের এইটুকুই আলোচনা থাকুক। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার নানা রকম তথ্য নিয়ে আবারও আসবো। আজ এই পর্যন্তই থাকুক। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন ভারতীয় দল কি কামব্যাক করতে পারবে। আজ এতটুকুই থাকুক, আশা করি ভালো লাগবে। চলো, টাটা।